পাথরের গুহায় বসবাসকারী মানুষ মাত্র কয়েকশো বছরের মধ্যে কিভাবে উন্নত দোতলা বাড়ি এবং আধুনিক নগর জীবনের সঙ্গে পরিচিত হলো? গুহা জীবন থেকে সিন্ধু সভ্যতা কি ঘটেছিল এর মাঝে? নমস্কার বন্ধুরা, আমি সৌরভ কুমার, এক্সাম আড্ডা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাসে প্রস্তর যুগ থেকে সিন্ধু সভ্যতা এর মাঝের ইতিহাস। এই সিন্ধু সভ্যতা আমরা ভারতে কি সরাসরি সিন্ধু সভ্যতাকে পড়তে পারবো না। সিন্ধু সভ্যতার আগে ভারতে তৈরি হয়েছিল কি, অর্থাৎ মানুষের জীবন যাপন তৈরি হয়েছিল বা বেড়ে উঠেছিল কাকে কেন্দ্র করে? গুহাকে কেন্দ্র করে। অর্থাৎ সিন্ধু সভ্যতার আগে ভারতে মানুষ গুহা জীবনের সঙ্গে পরিচিত ছিল। এই গুহা জীবন যেটাকে আমরা স্টোন এজের মধ্যে ধরি, কোন এজের মধ্যে? স্টোন এজের মধ্যে ধরি, অর্থাৎ প্রস্তর যুগ ও পাথরের যুগের মধ্যে ধরি। ক্লিয়ার? চলো তাহলে শুরু করা যায়। প্রথমে প্রস্তর যুগ বা পাথরের যুগের কতগুলো পয়েন্ট। চলো আমি এখানে নোটগুলো হাতে সুন্দর করে লিখবো আর তোমরা সেটাকে নোট করার চেষ্টা করো। ক্লিয়ার? চলো তাহলে প্রথম শুরু করা যায় কি, পাথরের যুগ। কিসের যুগ? পাথরের যুগ। পাথরের যুগ। এই পাথরের যুগকে কয়টি ভাগে ভাগ করি আমরা? পাথরের যুগকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? তিন ভাগে। একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। কি বলবো? প্রাচীন প্রস্তর যুগ। ঠিক আছে। আর একটা হবে 2 নম্বর, কি বলো? মধ্য প্রস্তর যুগ। কি হবে? মধ্য প্রস্তর যুগ। আর 3 নম্বর কি বলবো? নতুন পাথরের যুগ। ঠিক আছে, বা নব্য পাথরের যুগ। নব্য পাথরের যুগ। ক্লিয়ার? বোঝা গেল? এই যে প্রাচীন প্রস্তর, মধ্য প্রস্তর, নব্য প্রস্তর, এগুলো একটু সময়কাল জেনে নিই। হ্যাঁ, প্রাচীন প্রস্তর যুগে যে যদি দেখি আমরা এখানে প্রথম যে পয়েন্টটা দেখব সেটা হচ্ছে কি, সময়কাল। কি দেখবো বলো? সময়কাল। এই সময়কালের মধ্যে কত থাকবে না 5 লক্ষ থেকে কত না 10,000 BC। ক্লিয়ার? বোঝা গেল? এটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। আচ্ছা, এখানে মধ্যপ্রস্তর যুগের সময়কাল যদি বলি, সেখানে এখানেও কি দেখি সময়, এখানে সময় কত দেখবো বলো না 10,000 থেকে কত 6,000 BC। কি ছিল? 6,000 BC, অর্থাৎ 10,000 বছর থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ক্লিয়ার? চলো এবার দেখবো আমরা নব্য প্রস্তর যুগ। এর টাইম কাল কত রয়েছে না 6,000 থেকে কত না 4,000 BC, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ। ক্লিয়ার? একটা পয়েন্ট, কেন এগুলো অনেক সময় সময়কাল দিয়ে দেয়। ক্লিয়ার? চলো এরপরে 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যদি বলা হয় এই প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আমরা কোথায় পাবো? প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আমরা পাবো কোথায় না ভীমবেটকা। কোথায় বলো না ভীমবেটকাতে। ঠিক আছে, ভীমবেটকা। এছাড়া কি রয়েছে? সোহান উপত্যকা। কি রয়েছে বলো না সোহান উপত্যকা। ক্লিয়ার? উপত্যকা। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, যদি বলা হয় মধ্যপ্রস্তর যুগের যদি বলা হয় এখানে নিদর্শন, তাহলে আমরা মধ্যপ্রস্তর যুগের নিদর্শন আমরা কোথায় পাবো? বাগরে পাবো। কোথায় পাবো না বাগর। জানো কি এই বাগর কোথায় রয়েছে? বাগর হচ্ছে রাজস্থানে রয়েছে। ঠিক আছে, বাগর কোথায় রয়েছে? রাজস্থানে রয়েছে। বোঝা গেল? আচ্ছা, যদি বলা হয় এখানে নব্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগের যদি নিদর্শন আমরা বলি তাহলে আমরা কোথায় বলবো? বুরজাহাম বলবো। কোথায় বলবো না বুরজাহাম। ক্লিয়ার? বুরজাহামে রয়েছে। বুঝতে পারলে? ভেরি 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 ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো আমাদের হাইলাইট করতে হবে। ক্লিয়ার? চলো আচ্ছা, এই প্রাচীন প্রস্তর যুগ, এই প্রাচীন প্রস্তর যুগে আমরা কি দেখবো? প্রাচীন প্রস্তর যুগে মানুষ কিসের ব্যবহার জানবে না না প্রাচীন প্রস্তর যুগে মানুষ কৃষিকাজ। ঠিক আছে, কৃষিকাজ। আর কি হবে বলো? পশুপালন। পশুপালন। ঠিক আছে, আর কি বলবো? কৃষিকাজ, পশুপালন। ঠিক আছে, এগুলো কি হবে? এগুলো জানবে না। কি হবে না? এগুলো জানবে না। আর মধ্যপ্রস্তর যুগ, এখানে আমরা কি দেখবো? এই মধ্যপ্রস্তর যুগে মানুষ কি হবে? এখানেও কৃষিকাজ। কৃষিকাজ। ঠিক আছে, পশুপালন। পশুপালন। আর কি? চাকা। চাকা। ঠিক আছে, এর ব্যবহার কি হবে? এর ব্যবহার বলো? এর ব্যবহার জানবে না। ক্লিয়ার? এর ব্যবহার
না জানবে না। আচ্ছা এখানেও লিখে নাও, এখানে পশুপালনের পর এখানেও চাকা লিখে নাও, ঠিক আছে? কেন না এই প্রাচীন প্রস্তর যুগে মানুষ কৃষিকাজ, পশুপালন এবং চাকার ব্যবহার জানতো না। মধ্যপ্রস্তর যুগে সেম, কৃষিকাজ, পশুপালন এবং চাকার ব্যবহার জানবে না। কিন্তু জানো কি, এই মধ্যপ্রস্তর যুগের পর যখন নব্যপ্রস্তর যুগ বা নতুন পাথরের যুগ আসবে, এখানে মানুষের জীবনের আমূল পরিবর্তন হবে। এখানে কি হবে বলো? এখানে মানুষ কি করবে? চাকা, ঠিক আছে, আগুন, ঠিক আছে, আর কি হবে? আগুন, পশুপালন, পশুপালন, এগুলো কি হবে বলো? না এগুলো জানবে। কি হবে? এগুলো জানবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই যে নব্যপ্রস্তর যুগ, এই নব্যপ্রস্তর যুগে মানুষ একটা জায়গায় কৃষিকাজ, পশুপালন, চাকার ব্যবহার সমস্ত কিছু জেনে গেছে। তাহলে মানুষ একটা সিভিলাইজেশন তৈরি করার উপযুক্ত হয়ে গেছে না? হ্যাঁ কি না? চলো, তো এখানে এই পয়েন্টগুলো আমাদের হাইলাইট করতে হবে যে কোনটার টাইমকাল কত, কোনটার নিদর্শন কোথায় কোথায় পাওয়া গেছে, কোন যুগে মানুষ কি কি জিনিস জানতো আর কি কি জিনিস জানতো না। এখানে হয়ে গেল 3টা করে পয়েন্ট। আরো কিছু পয়েন্ট এখানে আছে, চলো আরো কিছু পয়েন্ট যদি দেখি আমরা এখানে দেখবো কি বলতো না, এই জায়গা যদি বলি অস্ত্র, ঠিক আছে, অস্ত্র, অস্ত্র কেমন হবে? অস্ত্র হচ্ছে বড় আকার, আকারে বড়, ঠিক আছে, আকারে কি হবে? না বড় হবে। অস্ত্র হচ্ছে আকারে বড় হবে। ক্লিয়ার? কিন্তু এই মধ্যপ্রস্তর যুগে এই অস্ত্রের বড় আকারটা কি হবে? না ক্ষুদ্র হবে। কি হবে বলো? না ক্ষুদ্র হবে। ক্লিয়ার? ঠিক আছে, ক্ষুদ্র হবে। হাইলাইট করে নিয়ে ওইগুলো ক্ষুদ্র হবে। এই কারণে এই মধ্যপ্রস্তর যুগ, এই মধ্যপ্রস্তর যুগকে কি বলা হয়? ক্ষুদ্রাস্ত যুগ বলা হয়। কি বলা হয়? ক্ষুদ্রাস্ত যুগ বলা হয়। ক্লিয়ার হলো? চলো, আচ্ছা এই নব্যপ্রস্তর যুগে কি হবে? না এই নব্যপ্রস্তর যুগে এই আকার কি হবে? না অস্ত্রের আকার আরো ক্ষুদ্র হবে এবং অতি ধারালো হবে। কি হবে? আরো ক্ষুদ্র হবে এবং অতি ধারালো হবে। ক্লিয়ার? চলো, তাহলে এখানে আমরা অনেক পয়েন্ট দেখলাম। এবার এই যে প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর, এরপরে কি আসবে? এরপরে তৈরি হবে কি বলো? না একটা যুগ, সেটাকে বলা হবে কি বলো? সেটাকে বলা হবে না কি? তাম্রপ্রস্তর যুগ। কি যুগ? তাম্রপ্রস্তর যুগ। ঠিক আছে, তাম্রপ্রস্তর যুগ। কি হবে? তাম্রপ্রস্তর যুগ। অর্থাৎ মানুষ প্রথম কি করবে? না মানুষ প্রথম এই নব্যপ্রস্তর যুগের পর মানুষ পাথরের পাশাপাশি তামার সঙ্গে পরিচিত হবে। অর্থাৎ নতুন একটা ধাতুর সঙ্গে পরিচিত হলো, সেটা হবে তামা। ক্লিয়ার? তাহলে যদি বলা হয় সিন্ধুবাসী বা সিন্ধু সভ্যতার আগে যে মানুষ গুহাতে বসবাস করত, সেই সময়ে মানুষ, সেই সময়ের শেষের দিকে অর্থাৎ গুহা জীবনের শেষ পর্বের দিকে মানুষ প্রথম কোন ধাতুর সঙ্গে পরিচিত হয়েছিল? সেটা হবে তামা। ক্লিয়ার হলো? আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই। এই তাম্রপ্রস্তর যুগে তৈরি হবে কি বলতো? আইভিসিএ অর্থাৎ ইন্দাস, ঠিক আছে, ভ্যালি সিভিলাইজেশন। ঠিক আছে, অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেটাকে বাংলায় বলা হবে কি? সিন্ধু সভ্যতা। কি বলা হবে? সিন্ধু সভ্যতা। ক্লিয়ার? চলো তাহলে একদম শুরু করা যায় সিন্ধু সভ্যতার পয়েন্ট নিয়ে। ক্লিয়ার? আচ্ছা, যে পয়েন্টগুলো তোমাদের এত সময় আমি এখানে সুন্দর করে লিখে দেখালাম, সেইগুলো আমরা এখানে এবার ছবিতে দেখবো। চলো দেখো, এখানে বলেছে কি? প্রস্তর যুগ। কি বলেছে? প্রস্তর যুগ। এই যে দেখো স্টোন এজ, একে মূলত 3 ভাগে ভাগ করছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি? প্যালিওলিথিক এজ। 1 নম্বর কি বলবো আমরা? প্যালিওলিথিক এজ। ঠিক আছে, 2 নম্বর আমরা কি বলবো? না মেসোলিথিক এজ। ঠিক আছে, মধ্যপ্রস্তর যুগ। 3 নম্বর আমরা বলবো কি বলো? নিওলিথিক এজ অর্থাৎ নব্যপ্রস্তর যুগ। আর এই নব্যপ্রস্তর যুগের পরে আসবে কি? চ্যালকোলিথিক এজ। কি এজ বলো? না চ্যালকোলিথিক এজ। দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে দেখো, এই যে তামার ব্যবহার। বোঝা গেল? আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই। চলো, এই যে প্রস্তর, এই চ্যালকোলিথিক এজ, এখানে বললাম না আইভিসি অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন তৈরি হয়েছে। তাহলে এবার শুরু করা যায় সিন্ধু সভ্যতা দিয়ে। এই স্টোন এজ থেকে বেশি প্রশ্ন আসে না। ক্লিয়ার? যে কয়েকটা আমি পয়েন্ট বললাম তোমরা যদি হাইলাইট করে রাখো, তাহলে ওখানেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে স্টোন এজ। ক্লিয়ার? চলো আচ্ছা, এবার আসবে প্রাগৈতিহাসিক যুগের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ওই যে যেটা বললাম
ঠিক আছে। ভীমবেটকা কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে। যেটা হচ্ছে দেখো এই যে প্রাচীন প্রস্তর যুগে নিদর্শন পাওয়া যায়। আচ্ছা, মধ্যপ্রস্তর যুগের এখানে নিদর্শন কি বললাম না, বললাম বাগর, কি বললাম না, বাগর বললাম। যেটা কোথায় রয়েছে বললাম রাজস্থানে রয়েছে। ক্লিয়ার, হ্যাঁ কি না? আচ্ছা, এখানে নব্যপ্রস্তর যুগের নিদর্শন আমরা পাবো মেহেরগড়। ঠিক আছে, নব্যপ্রস্তর যুগের নিদর্শন। এছাড়া নব্যপ্রস্তর যুগের নিদর্শন কি রয়েছে? বুরজাহাম রয়েছে। ঠিক আছে না, আর কি রয়েছে? কোল্ডিওয়া রয়েছে, যেটা উত্তরপ্রদেশে রয়েছে। এটা সবই যে দেখো নব্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ আর রয়েছে নব্যপ্রস্তর যুগ। ক্লিয়ার? এই জায়গাগুলো তোমাদের হাইলাইট করে রাখতে হবে। অনেক সময় এরকম করে তোমাকে বলে দেবে, জায়গার নাম দেবে, বলবে এই জায়গায় কোন যুগের নিদর্শন পাওয়া গেছে। সেখানে অপশন 4টা দিয়ে দিবে, প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর না তাম্রপ্রস্তর। ক্লিয়ার? এগুলো তোমাদের হাইলাইট করতে হবেই হবে। বোঝা গেল? চলো তাহলে এবার শুরু করা যায় সিন্ধু উপত্যকা সভ্যতা অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ঠিক আছে, ভারতের ইতিহাসে প্রথম আরবানাইজেশন সিভিলাইজেশন অর্থাৎ ভারতের প্রথম নগর কেন্দ্রিক সভ্যতা যদি বলি, সেটা আমরা কাকে বলবো? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতাকে বলবো। ক্লিয়ার? আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই। চলো, এই যে দেখো ভারতের ইতিহাসে প্রথম নগরায়ন অর্থাৎ আরবানাইজেশন সিভিলাইজেশন। আচ্ছা, এটা ওখানেই বললাম না যে এটি ব্রোঞ্জ যুগের বা তাম্রপ্রস্তর যুগের নিদর্শন। এই যে এই জায়গাটা দেখো, এই যে তাম্রপ্রস্তর যুগে এখানেই তো রয়েছে আইভিসি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? চলো, তাম্রপ্রস্তর যুগের অন্তর্গত। এই তাম্রপ্রস্তর যুগের মধ্যে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু উপত্যকা সভ্যতা রয়েছে, এর সময়কাল কত? এই সিন্ধু সভ্যতার যদি সময়কাল বলা হয়, সেটা বলবো কত? 2500 থেকে কত? 1750। কত বলো? 2500 থেকে 1750 বিসি অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ। ক্লিয়ার? খ্রিস্টাব্দ নয়, খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগের সময়কে নির্দেশ করা হচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা দেখলাম সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্গত না তাম্রপ্রস্তর যুগের অন্তর্গত। সিন্ধু সভ্যতার তোমার সময়কাল যদি বলা হয়, সেটা হয়ে যাবে 2500 থেকে 1750। এবার আসবে এই সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার যে এলাকা, এই এলাকা দেখতে কেমন? সিন্ধু সভ্যতার যদি আকৃতি বলা হয়, সেটা কেমন বলবো না ট্রায়াঙ্গুলার। ঠিক আছে, ত্রিভুজ আকৃতি। কি আকৃতি বলো না? ত্রিভুজ আকৃতি। ক্লিয়ার? ত্রিভুজ আকৃতি আমাদের হাইলাইট করতে হবে। আচ্ছা, প্রথম এই সিন্ধু সভ্যতার সন্ধান কে পান? প্রথম সিন্ধু সভ্যতার যে সন্ধান পেয়েছিলেন তার নাম ছিলেন আলেকজান্ডার কানিংহাম। কি নাম? আলেকজান্ডার কানিংহাম। এই আলেকজান্ডার কানিংহামকে কি বলা হয়? ভারতের প্রত্নতত্ত্বের জনক অর্থাৎ ফাদার অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলবো? আলেকজান্ডার কানিংহামকে। কিন্তু জানো কি, এই সিন্ধু সভ্যতার প্রথম সন্ধান আলেকজান্ডার কানিংহাম পেলেও এই সভ্যতার নামকরণ সিন্ধু সভ্যতা কিন্তু উনি আবিষ্কার করতে পারেননি। এই সিন্ধু সভ্যতার নামকরণ যে সিন্ধু সভ্যতা হয়েছে, এটা দিয়েছে কে? সেটা হয়ে যাবে জন মার্শাল। কে হয়ে যাবে? জন মার্শাল। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি কোনো বুঝতে অসুবিধা এখানে নেই। চলো, এখানে এবার আসবো কতগুলো পয়েন্ট নিয়ে, যেগুলো থেকে আমরা পুরো সিন্ধু সভ্যতার ডিটেলস জানতে পারবো। আচ্ছা, সিন্ধু সভ্যতার আগে এই জায়গাটা দেখে নাও তো। এই জায়গাটায় এখানে দেখতে পাচ্ছ, এখানে দিয়েছে না একটা এলাকা, একটা নির্দিষ্ট একটা রয়েছে না, হ্যাঁ কি না? তাহলে সিন্ধু সভ্যতার এই যে এলাকা, এটাকে কি বলা হচ্ছে? ত্রিভুজ আকৃতির বলা হচ্ছে। তাহলে এই যে সিন্ধু সভ্যতার আমরা জানি উপরেরটা কি নর্থ, নিচেরটা কি সাউথ, এটা কি ইস্ট আর এটা কি ওয়েস্ট। তাহলে এই যে সিন্ধু সভ্যতার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, তাহলে একটা নির্দিষ্ট একটা বিস্তার আছে না? চলো এবার আমরা দেখে নিই যে সিন্ধু সভ্যতার কোন দিকের কতটা বিস্তার রয়েছে। প্রশ্ন এখান থেকে টোটাল 12টা প্রশ্ন হবে। কয়টি প্রশ্ন হবে? টোটাল 12টা প্রশ্ন হবে। চলো দেখে নিই এই 12টা প্রশ্ন কি কি হতে পারে। চলো এরকম করে একটা রাফ একটা ম্যাপ তৈরি করছি। ঠিক আছে, উপরেরটাকে আমরা কি বলবো বলো? নর্থ বলবো। কি বলবো আমরা? নর্থ। ঠিক আছে, আমি পুরোটাই লিখে দিচ্ছি নর্থ। ঠিক আছে, আচ্ছা নিচেরটাকে আমরা কি বলবো বলো? সাউথ। কি বলবো? সাউথ। এটাকে আমরা কি বলবো বলো? ইস্ট। আর এটাকে আমরা বলবো কি? ওয়েস্ট। কি বলবো আমরা? ওয়েস্ট। ক্লিয়ার? আচ্ছা, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই টোটাল জায়গা থেকে আগে বলে দিই, এখানে 12টা প্রশ্ন হবে। কয়টি হবে? 12টা প্রশ্ন এই জায়গা থেকে হবে। কিভাবে আসবে এখানে প্রশ্ন, কোন কোন জায়গা থেকে হবে সেটা আগে বলে দিই।
এখানে 1 নম্বর পয়েন্ট যেটা সেটা জিজ্ঞেস করবে কি বলো না রাজ্যের নাম, কিসের নাম না রাজ্যের নাম। 2 নম্বর এখানে পয়েন্ট বলবে কি না শহর, কিসের নাম শহরের নাম। 3 নম্বর এখানে পয়েন্ট জিজ্ঞেস করবে কি নদীর নাম। ক্লিয়ার? নদী কি ছিল, চলো এবার শুরু করা যায়, দেখা যায় কোন জায়গায় কি ছিল। প্রথমে বলবে সিন্ধু সভ্যতার দক্ষিণের বিস্তার। সিন্ধু সভ্যতার দক্ষিণের বিস্তার বললে এখানে আমি কি বলবো বলো, সিন্ধু সভ্যতার দক্ষিণের বিস্তার কোন রাজ্য, এখানে রাজ্যের নাম বলেছে, কোন রাজ্য বলবো, হয়ে যাবে মহারাষ্ট্র। কি হয়ে যাবে না মহারাষ্ট্র। ক্লিয়ার? বোঝা গেল? 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট এখানে কি বলবো বলো, শহর, শহরের নাম জিজ্ঞেস করেছে। সিন্ধু সভ্যতার দক্ষিণের বিস্তার কোন শহর যদি বলা হয় সেটা হয়ে যাবে দাইমাবাদ। কি হয়ে যাবে বলো না দাইমাবাদ। ক্লিয়ার? 3 নম্বর বলেছে নদী, সিন্ধু সভ্যতার দক্ষিণের বিস্তার কোন নদীর তীর পর্যন্ত, সেটা হয়ে যাবে গোদাবরী। কি হয়ে যাবে বলো না গোদাবরী রিভার বা গোদাবরী নদী। আচ্ছা কোন কোন জায়গায় সিন্ধু সভ্যতার দক্ষিণের বিস্তার গোদাবরী নয় প্রভারা নদী দিয়েছে। কি দিয়েছে বলো প্রভারা নদী। তো এটাও আমাদের জানতে হবে প্রভারা। ঠিক আছে, প্রভারা নদী। ক্লিয়ার হলো? বোঝা গেল? আশা করি এখানে কোনো বুঝতে অসুবিধা নেই। এবার আসবে সিন্ধু সভ্যতার পূর্বের বিস্তার কোন জায়গা পর্যন্ত। প্রথমে রাজ্যের নাম, সিন্ধু সভ্যতার পূর্বের বিস্তার যদি বলা হয় 1 নম্বর পয়েন্ট বলবো সেটা হচ্ছে ইউপি অর্থাৎ উত্তর প্রদেশ পর্যন্ত। 2 নম্বর যদি বলে সিন্ধু সভ্যতার পূর্বের বিস্তার কোন শহর পর্যন্ত, 2 নম্বর পয়েন্ট বলবো আলমগীরপুর। কি বলবো বলো আলমগীরপুর, আলমগীরপুর। ক্লিয়ার? বোঝা গেল? 3 নম্বর পয়েন্ট সিন্ধু সভ্যতার পূর্বের বিস্তার কোন নদীর তীর পর্যন্ত, 3 নম্বর পয়েন্ট বলবো হিন্দন নদী। কি নদী বলো না হিন্দন নদী। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। দেখো এখানে যা যা পয়েন্ট, রাজ্যের নাম, তারপরে হচ্ছে শহরের নাম, তারপরে রয়েছে নদীর নাম, এখানেও সেম। দেখো প্রথমে রাজ্যের নাম, তারপর শহরের নাম, তারপর নদীর নাম। ক্লিয়ার হলো? এবার আসবে সিন্ধু সভ্যতার উত্তরের বিস্তার কোন জায়গা পর্যন্ত। এখানে দেখি চলো, সিন্ধু সভ্যতার উত্তরের বিস্তার যদি বলা হয় সেটা হয়ে যাবে জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, বোঝা গেল? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর এখানে কি বলেছে, এখানে বলেছে শহর। শহর কোন শহর না সিন্ধু সভ্যতার উত্তরের বিস্তার শহর সেটা হচ্ছে মান্দা। কোন শহর বলো না মান্দা টাউন। ক্লিয়ার? আচ্ছা আমি এখানে বলে দিই, আমি এখানে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি মিক্সড করে লিখবো। ঠিক আছে, তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না। আমি ছোট ছোট শব্দগুলো ইংলিশে লিখছি, যেগুলো বলছি ওটাই লিখছি। হ্যাঁ, বোঝা গেল? চলো আচ্ছা এখানে যদি বলা হয় সিন্ধু সভ্যতার উত্তরের বিস্তার হয়ে গেল শহর। 3 নম্বর যদি বলা হয় সিন্ধু সভ্যতার উত্তরের বিস্তার কোন নদীর তীর পর্যন্ত, এখানে তোমরাই এর উত্তর দাও। যার উপর বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে ব্রিজ তৈরি হয়েছে রিসেন্ট, সরি, যে নদীটার নাম হচ্ছে কি নদী বলো না চেনাব নদী। কি নদী বলো না চেনাব রিভার। ঠিক আছে, চেনাব রিভার। ক্লিয়ার হলো? এবার আসবে সিন্ধু সভ্যতার পশ্চিমের বিস্তার কত দূর। সিন্ধু সভ্যতার পশ্চিমের বিস্তার যদি বলে সেখানে দেখবো বর্তমানে, ঠিক আছে, কোন জায়গা চলে যাবে এটা পাকিস্তান। ঠিক আছে, পাকিস্তান চলে যাবে। পাকিস্তানের কোন শহর যদি বলি সেখানে বলবো কি না সুত কাজেন্ডোর। কি বলবো বলো সুত কাজেন্ডোর, সুত কাজেন্ডোর। তাহলে এখানে শহর হয়ে গেল। 3 নম্বর আসবে কি নদী। সিন্ধু সভ্যতার পশ্চিমের বিস্তার কোন নদীর তীর পর্যন্ত যদি বলা হয় সেটা বলবো দশত নদী। কি নদী বলো দশত নদী। ঠিক আছে, দশত রিভার। বুঝতে পারলে? দশত নদী। তাহলে এখানে দেখো প্রত্যেকটা জায়গা থেকে সাইড থেকে 3টা করে প্রশ্ন হচ্ছে, তাহলে 4 3 12টা প্রশ্ন হলো। এখানে 12টা প্রশ্ন বলেছিলাম না, 12টা প্রশ্ন হবে। দেখো 1 2 3 3 6 3 9 3 12, টোটাল 12টা প্রশ্ন। ক্লিয়ার হলো? জানো এখানে অনেক পয়েন্ট রয়েছে, অনেক, যেখানে আমি কোনো পিপিটি না খুলে এখানে পুরোটা কমপ্লিট করতে পারবো। আচ্ছা চলো এবার দেখি সিন্ধু সভ্যতার আর কি পয়েন্ট রয়েছে। আচ্ছা এটা মনে রাখবো কিভাবে, যে সিন্ধু সভ্যতার দক্ষিণে বিস্তার দাইমাবাদ, তারপরে হচ্ছে পূর্বে আলমগীরপুর, উত্তরে রয়েছে মান্দা, আর পশ্চিমে রয়েছে সুত কাজেন্ডো। আমরা একটা লাইন মনে রাখবো, কি বলো সেটা দামস। কি মনে রাখবো না দামস। ক্লিয়ার? কি মনে রাখবো বলো দামস। ক্লিয়ার? ডিতে হবে কি দাইমাবাদ। কি বলবো ডিতে হবে দাইমাবাদ।
এতে হবে কি আলমগীরপুর, ঠিক আছে। এম তে হবে কি বলো মান্দা, কি হবে না মান্দা। আর এস তে হবে কি সুতকাজেন্দ্র, ঠিক আছে সুতকাজেন্দ্র। দেখো এখানে দাইমাবাদ আছে, এখানে দাইমাবাদ। এতে আছে আলমগীরপুর, আছে আলমগীরপুর। এম তে আছে মান্দা, আছে মান্দা। এস তে আছে সুতকাজেন্দ্র, আছে সুতকাজেন্দ্র। তাহলে আমরা বড় বড় যে চারদিকের শহর রয়েছে সেগুলো আমরা সহজে মনে রেখে দিতে পারবো। একটা শর্ট পয়েন্ট বা একটা হচ্ছে ওয়ার্ড যার নাম হচ্ছে দামস, DAMS। ক্লিয়ার? চলো এবার এই যে সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতাতে যদি বলা হয়, সিন্ধু সভ্যতাতে শহর যদি বলি কতগুলো শহরের খোঁজ পাওয়া গেছে না, টাউন যদি বলি, ঠিক আছে টাউন বলবো 2000-এর কাছাকাছি শহরের খোঁজ পাওয়া গেছে। এই টাউনগুলো সিন্ধু সভ্যতাতে এই টাউনগুলোকে কয়টি পার্টে ভাগ করা হয় না দুটো পার্টে। কয়টি পার্টে? দুটো পার্টে। একটা হচ্ছে কি ক্যাপিটাল, ঠিক আছে টাউন বা সিটি, একটা কি বলবো কি বলো ক্যাপিটাল সিটি, ঠিক আছে। আর একটাকে বলবো কি পোর্ট সিটি, কি বলবো বলো পোর্ট সিটি। ক্লিয়ার? এই ক্যাপিটাল সিটির সংখ্যা কয়টি রয়েছে যদি বলি সেটা বলবো দুটো। কয়টি রয়েছে? দুটো। কি কি রয়েছে? একটা হচ্ছে হরপ্পা, কি রয়েছে একটা রয়েছে হরপ্পা, আচ্ছা বাংলাতেই লিখি, ঠিক আছে অনেক সময় ইংলিশেই লিখছি, ঠিক আছে। একটা বলবো কি হরপ্পা, ঠিক আছে। আর 2 নম্বর কি বলবো বলো মহেঞ্জোদারো। ক্লিয়ার? আর পোর্ট সিটি এখানে অনেক রয়েছে। পোর্ট সিটি অর্থাৎ বন্দর শহর। একটা হচ্ছে রাজধানী শহর যেটা হচ্ছে হরপ্পা এন্ড মহেঞ্জোদারো, সরি। আর একটা হচ্ছে পোর্ট সিটি অর্থাৎ বন্দর শহর। কি কি বন্দর শহরের মধ্যে যদি দেখি এখানে দেখো লোথাল, বালাকোট, কুন্টাসি, আলহাদিনো, সুতকাজেন্দ্র, এগুলো সব চলে আসবে কোথায়? বন্দর শহরের মধ্যে। ঠিক আছে চলো এরপরের স্লাইড দেখা যায়। ক্লিয়ার? চলো এই যে দেখলাম সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতা আমরা দেখলাম কোন জায়গা বলতো? সিন্ধু সভ্যতা হচ্ছে এই জায়গাটা, সিন্ধু সভ্যতা এই জায়গাতে গড়ে উঠেছে। আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে বিস্তার দেখলাম। এবার দেখো এই সিন্ধু সভ্যতার সমসাময়িক আর কোন সভ্যতা পৃথিবীতে তৈরি হয়েছিল নাকি? যদি বলা হয় তাহলে বলবো যে হ্যাঁ, সিন্ধু সভ্যতার সমসাময়িক আরো কিছু সভ্যতা কোথায় ছিল না পৃথিবীতে গড়ে উঠেছিল। একটা ছিল চাইনা সিভিলাইজেশন, 2 নম্বর ছিল ইজিপসিয়ান সিভিলাইজেশন, আর 3 নম্বর ছিল মেসোপটেমিয়ান সিভিলাইজেশন। ক্লিয়ার? বোঝা গেল? চলো তাহলে এবার ওগুলো ডিটেলস আমরা দেখি। এখানে বলি প্রত্যেকটা সিভিলাইজেশন গড়ে ওঠার জন্য নদী মাস্ট দরকার। নদী ছাড়া কোনোদিন কোনো জায়গায় কোনো সিভিলাইজেশন গড়ে উঠবে না। তাহলে সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে না সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে আমরা জানি, হ্যাঁ কিনা? তাহলে সেম ভাবে যে বলছি মেসোপটেমিয়া সিভিলাইজেশন, এই মেসোপটেমিয়া সিভিলাইজেশন কোন নদীর তীরে যদি বলা হয় সেটা হয়ে যাবে না টাইগ্রিস, ঠিক আছে অ্যান্ড ইউফ্রেটিস। টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছে মেসোপটেমিয়ান সিভিলাইজেশন। ক্লিয়ার? এরপরে আসবে 2 নম্বর বলবো এখানে কি ইজিপসিয়ান সিভিলাইজেশন অর্থাৎ মিশরীয় সভ্যতা। আচ্ছা আমরা ছোটবেলা পড়েছি না মিশরকে কিসের দান বলা হয়? নীল নদের দান বলা হয়। তাহলে মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠবে? নীল নদের তীরে গড়ে উঠবে, হ্যাঁ কিনা? তাহলে মিশরীয় সভ্যতা নীল নদের তীরে। কোন নদীর তীরে? নীল নদের তীরে। ক্লিয়ার? নীল নদের তীরে গড়ে উঠবে মিশরীয় সভ্যতা। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা আর একটা থাকলো না চাইনা সিভিলাইজেশন, চাইনা অর্থাৎ চীন সভ্যতা। চীন সভ্যতা গড়ে উঠেছে কোন নদীর তীরে? আচ্ছা চীনের দুঃখ একটা নদীকে বলা হয়, কি বলা হয় বলতো? চীনের দুঃখ বলা হয় হুয়াংহো কে। কাকে বলা হয়? হুয়াংহো নদীকে। তাহলে চাইনা সিভিলাইজেশন গড়ে উঠবে কোন নদীর তীরে বলো না হুয়াংহো, হুয়াংহো, হুয়াংহো নদী। ক্লিয়ার হলো? বোঝা গেল? তাহলে এখানে আমরা দেখলাম সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে, মিশরীয় সভ্যতা নীল নদের তীরে, মেসোপটেমিয়া সভ্যতা টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস নদীর তীরে, আর চীন সভ্যতা হুয়াংহো নদীর তীরে। ক্লিয়ার? তাহলে এখানে সভ্যতা কিভাবে ক্রনোলজি অনুসারে এগোচ্ছে আমরা ধরতে পারলাম। প্রথমে তার লোকেশন দেখলাম, তারপরে তার সমসাময়িক সভ্যতা দেখলাম, আমরা ওই সভ্যতার মধ্যে যে টাউন বা সিটি সেটা দুটো পার্ট সেটাও দেখলাম। আচ্ছা এই যে টাউন বা সিটি,
এটা তো দেখলাম যে দুই ধরনের, একটা হচ্ছে পোর্ট সিটি আর একটা ক্যাপিটাল সিটি। কিন্তু জানো কি, এই টাউনেরও ভাগ রয়েছে, সিন্ধু সভ্যতার শহরের ভাগ রয়েছে। অর্থাৎ সিন্ধু সভ্যতার যদি শহরগুলো বলা হয়, দেখবো সিন্ধু সভ্যতার শহরগুলোকে দুটি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে আপার পার্ট আর একটা লোয়ার পার্ট। আপার পার্ট মানে শহরের উপরিভাগ, আর লোয়ার পার্ট মানে হচ্ছে শহরের নিম্নভাগ। ক্লিয়ার? সিন্ধু সভ্যতার শহরের যে আপার পার্ট বা উপরিভাগ, ওটাকে বলা হয় কি সিটাডেল। কি বলা হয়? সিটাডেল। চলো ওটা আসছি, তার আগে আমরা এই যে জিনিসগুলো এখানে বললাম ওটা এখানে দেখে না। দেখো মেসোপটেমিয়া সভ্যতা টাইগ্রিস এন্ড ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছে। আচ্ছা, এবার 2 নম্বর বলেছে কি মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছে। চাইনা সভ্যতা হোয়াং হো নদীর তীরে গড়ে উঠেছে। পয়েন্টগুলো দেখতে পারলাম, হ্যাঁ কি না? আচ্ছা, জানো কি, এই যে সিন্ধু সভ্যতার মানুষ প্রথমে গুহা থেকে যখন সভ্যতামুখী হলো, তখন এরা কি পশুপালন কৃষিকাজের সঙ্গে যুক্ত হলো। একটা সময় এরা কৃষিকাজে এক্সপার্ট হওয়ার পর ধীরে ধীরে এরা ব্যবসার সঙ্গে যুক্ত হবে। কিসের সঙ্গে? ব্যবসার সঙ্গে। এবার ব্যবসা করবে কাদের সঙ্গে? এটা তো প্রশ্ন একটা আসে না, যে সিন্ধুবাসীরা প্রথম কাদের সঙ্গে ব্যবসা করেছিল? সিন্ধুবাসীরা কাদের সঙ্গে ব্যবসা করবে? সিন্ধু সভ্যতার পার্শ্ববর্তী যে সভ্যতা, কাছে যে সভ্যতা, ওদের মানুষের সঙ্গে, ওই সভ্যতার মানুষের সঙ্গে, হ্যাঁ কি না? চলো তাহলে এখানে দেখো, এখানে ম্যাপ দেখে আমরা কি আইডিয়া করতে পারছি কাছে কে আছে। এক, এটা অর্থাৎ মেসোপটেমিয়া, না 2 নম্বর হচ্ছে ইজিপসিয়ান, না 3 নম্বর হচ্ছে চাইনা। কোন সিভিলাইজেশনটা কাছে রয়েছে? না আমরা এখানে ছবিতে দেখেই বুঝতে পারছি যে সিন্ধু সভ্যতার কাছের সভ্যতা কোনটা? মেসোপটেমিয়া। ক্লিয়ার হলো? তাহলে এই যে মেসোপটেমিয়া, এই সভ্যতার মানুষের সঙ্গে সিন্ধুবাসীরা প্রথম ব্যবসা বাণিজ্য শুরু করবে। কিন্তু কিসের ব্যবসা বাণিজ্য শুরু করবে এটাও তো আমাদের জানা দরকার, হ্যাঁ কি না? তো মেসোপটেমিয়ার মানুষদের সঙ্গে ইন্দাস পিপুলরা প্রথম যে ব্যবসাটা শুরু করবে সেটা হচ্ছে তুলো দিয়ে। কি বলো? না তুলো দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করবে। কটন তুলো। ঠিক আছে, এই যে তুলোকে আমরা যেটা ভারতীয়রা আমরা যেটাকে কটন বা তুলো বলি, সিন্ধুবাসীরা ওই তুলোকে তোমার মেসোপটেমিয়ান যে মানুষজন ওই তুলোকে ওরা কি বলতো? ওরা বলতো সিন্দন। তুলোকে ওরা কি বলতো বলো? ওরা বলতো সিন্দন বলতো। ঠিক আছে, সিন্দন। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে মজার বিষয় আরো একটা জিনিস আছে, জানো? এই যে ইন্দাস পিপুল যারা মেসোপটেমিয়ানদের সঙ্গে ব্যবসা বাণিজ্য শুরু করেছিল, এই ইন্দাস পিপুলদের মেসোপটেমিয়া যে মানুষজন ওরা কি বলেছিল জানো? অর্থাৎ ইন্দাস পিপুল আমাদেরকে ওরা বলতো মেলুহা, নট কালুয়া। কি বলবো? মেলুহা। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই। তাহলে এই যে দেখো মেলুহা, সিন্ধু সভ্যতাকে মেলুহা বলতো না, একদম ভুল। মেসোপটেমিয়ার মানুষ সিন্ধু সভ্যতাকে নয়, সিন্ধুবাসীকে, ঠিক আছে, সিন্ধুবাসীকে কি বলতো? সিন্ধুবাসীকে বলতো মেলুহা। ক্লিয়ার? আর তুলোকে ওরা বলতো সিন্দর। বোঝা গেল? চলো এরপরের পয়েন্ট আমরা দেখি কি রয়েছে। এটা তো পড়িয়ে দিলাম। ঠিক আছে, দেখো দাইমাবাদ, মহারাষ্ট্র, প্রবারা নদী। ঠিক আছে, আমি আবার ওখানে লিখেওছিলাম প্রবারা না দিয়ে, অপশনে যদি গোদাবরী থাকে তো আমরা গোদাবরীকে করব। ক্লিয়ার? আচ্ছা দেখো, এটা হচ্ছে ইস্টের বিস্তার, উত্তরপ্রদেশ, আলমগীরপুর, হিন্দন নদী রয়েছে এখানে। উত্তরের বিস্তার যদি বলা হয়, এটা তো পূর্ব দেখলাম। উত্তরের বিস্তার হচ্ছে জম্মু কাশ্মীর, মান্দা, চন্দ্রভাগা বা চেনাব নদী, যার উপর বললাম বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে ব্রিজ তৈরি হয়েছে, হ্যাঁ কি না? চলো এবার দেখো পশ্চিমের বিস্তার দেখো, পাকিস্তান, কোন শহর? সুতকাজেন্ডোর। ঠিক আছে, সুতকাজেন্ডোর হবে, হ্যাঁ সুতকাজেন্ডোর। কোন নদী? দস্ত নদী বা দশদ নদী। ক্লিয়ার হলো? তাহলে যা যা পয়েন্ট পড়াচ্ছে, এই যে দেখো সিন্ধু সভ্যতার আকার হচ্ছে কেমন? ত্রিভুজাকার বা ট্রায়াঙ্গুলার। তাহলে যা কিছু আগে গল্প বলছি, আগে মাইন্ড ম্যাপ তৈরি করছি, সেটাই হচ্ছে এখানে সুন্দর করে ডায়াগ্রাম আকারে দেয়া আছে। ক্লিয়ার হলো? চলো এরপরের পয়েন্ট আমরা দেখি, যে টাউন। ক্লিয়ার? যে উন্নত নগর পরিকল্পনা বা টাউন প্ল্যানিং। সিন্ধু সভ্যতার টাউন বা যে নগর, এটা কি রকম প্ল্যান করেছিল? না এই টাউনগুলোর দুটো পার্ট ছিল। কয়টি পার্ট ছিল? দুটো পার্ট। ঠিক আছে, আগে দেখে নাও টাউন প্ল্যানিং এর মধ্যে এখানে দেখবো যে আমরা বাড়িঘর গুলো পোড়া ইট দিয়ে হবে। কি দিয়ে হবে? পোড়া ইট দিয়ে। রাস্তাগুলো একে অপরকে সমকোণে ছেদ করতো, অর্থাৎ সুন্দরভাবে। সাপোজ ধরো না বাড়ি বানাচ্ছে, তো এই দিক দিয়ে হচ্ছে বাড়ি, এই দিক দিয়ে এখানে বাড়ি, এখানে বাড়ি, এখানে বাড়ি, এখানে বাড়ি, আবার এই বরাবর আবার একটা রাস্তা, মানে এটা হচ্ছে রাস্তা। ঠিক আছে, এটা হচ্ছে মানুষের চলাচলের রাস্তা।
এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি। এখানে সুবিধা কি হতো, এখানে দেখো এই বরাবর গ্যাপ আছে না, গ্যাপ আছে, এই বরাবর আছে, এই বরাবর আছে, হ্যাঁ কি না? তো এখানে বাতাস এই দিক দিয়ে প্রবেশ করতো আর সুন্দর করে রাস্তাকে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে যেত। এই দিক দিয়ে বাতাস প্রবেশ করতো, ঠিক আছে, এই দিক দিয়ে বাতাস প্রবেশ করার পর সহজে চলে আসতে পারতো। অর্থাৎ এদের টাউন বা বাড়িঘরগুলো শহরের মধ্যে এমন ভাবে স্ট্রাকচারালি বানানো হতো যে এই এলাকা পরিষ্কার মানুষ করতো না, হাওয়া অর্থাৎ বায়ু কি করে দিত, পুরো এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। তাহলে এটার দ্বারা আমরা কি বলতে পারি বলতো, যে ওই সময়ের মানুষ এডুকেশনে পারদর্শী না হলেও কিন্তু ওদের মাথা কিন্তু ভালো লেভেলের চলতো। ক্লিয়ার? চলো দেখো উন্নত কি বলছে, অত্যন্ত উন্নত ভূগর্ভস্থ পয় প্রণালী বা ড্রেনেজ সিস্টেম ছিল। এরকম যদি স্ট্রাকচারালি যদি বাড়ি বানায় তাহলে ড্রেনেজ সিস্টেমও উন্নত হবে, হ্যাঁ কি না? চলো আচ্ছা, বললাম না শহরের বা টাউনের দুটো পার্ট, একটা হচ্ছে আপার পার্ট বা উঁচু অংশ, আর একটা হবে লোয়ার পার্ট বা নিম্ন অংশ বা নিচু অংশ। এই আপার পার্ট সিন্ধু সভ্যতার শহরের যে আপারি পার্ট ওকে বলা হতো কি সিটাডেল, কি বলা হতো সিটাডেল। আর যে লোয়ার পার্ট, ঠিক আছে, নিম্ন অংশ, সেটাতে সাধারণ মানুষ যারা এরা বসবাস করত। তাহলে এখানে দেখলাম আপার পার্ট হচ্ছে সিটাডেল, যেখানে কারা বসবাস করবে, সমাজের বয়স্ক মানুষ, জ্ঞানী ব্যক্তি এবং ধনী ব্যক্তি, ব্রাহ্মণ, এরা থাকবে শহরের উপরিভাগে। আর লোয়ার পার্ট, এই লোয়ার পার্টে কারা থাকবে, আমার তোমাদের মতো বিস্কুটরাই থাকবে। ক্লিয়ার? বোঝা গেল? চলো দেখে নাও সুন্দর করে, এই যে সিটাডেল দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে লোয়ার পার্ট, এই যে বোঝা গেল কত সুন্দর ওয়েতে বানিয়েছে দেখো বাড়িগুলো, ঠিক আছে, সবই পোড়া ইট দিয়ে আরবান লেআউট। অর্থাৎ একটা উন্নত নগর জীবনের পুরো তথ্য হচ্ছে আমরা সিন্ধুবাসীদের কাছ থেকে পাবো। ক্লিয়ার? চলো এরপরে স্লাইড দেখো কি রয়েছে এখানে। বলছে ধর্ম, অর্থনীতি ও জীবনযাত্রা। আসলে সিন্ধুবাসী ওরা তো গুহা জীবন থেকে সবেমাত্র সভ্যতা তৈরি করেছে, তাহলে ওরা কি লিখতে এবং পড়তে জানবে? যদি বলা হয় তাহলে বলবো না, সিন্ধুবাসীরা লিখতে এবং পড়তে জানতো না। ওরা ওদের যে লেখার যে ধরন, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি লেখা না, ওরা কি করতো ছবি আঁকতো। ঠিক আছে, ওদের জীবনধারা গুহার ওই দেওয়ালের মধ্যে, পাকার দেওয়ালের মধ্যে কি করতো, ওরা খোদাই করে রেখেছিল ছবির মধ্য দিয়ে। আর সেই ছবিগুলো আমরা দেখে কি করব না, অনুমান করে ওই সময়ের জীবনধারার তথ্য সংগ্রহ করব। ক্লিয়ার? এই যে ছবি আঁকতো, এই ছবি আঁকাটাকে বলা হয় কি পিক্টোগ্রাফি। অর্থাৎ যদি বলা হয় সিন্ধু সভ্যতার লিপি কেমন ছিল, প্রথম কথা হবে সেটা ছিল অজানা চিত্রলিপি অর্থাৎ পিক্টোগ্রাফি। ওই যে ছবি আঁকার যে ধরন, ঠিক আছে, ওটাকে নাম দেওয়া হয়েছে কি বস্ত্রভেদন। কি বলা হয়? বস্ত্রভেদন বলা হয়। ক্লিয়ার? চলো এখানে দেয়া আছে দেখো, চিত্রভিত্তিক লিপি অর্থাৎ পিক্টোগ্রাফি, মানে পিক্টো মানে ছবি, পিকচার বলি না, তো এখানে ছবি অঙ্কন করতো, যেটাকে বলা হয় বস্ত্রভেদন, যা আজও পাঠোদ্ধার করা যায়নি। আসলে ওরা তো সেরকম কোনো লিখেই যায়নি, লিখতেই তো জানতো না, পড়তেই তো জানতো না, ছবি খোদাই করে গেছে। যে ছবি দেখে যেটা প্রত্নতাত্ত্বিকরা যতটুকু উদ্ধার করতে পেরেছে, আর ম্যাক্সিমাম জিনিস এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আচ্ছা জানো কি, এখনো পর্যন্ত সিন্ধু সভ্যতার যে উল্লেখযোগ্য যে শহর, সেগুলোর খোঁজ মানে এখনো চলছে, এখনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? এগুলো থেকে কোশ্চেন হয়। আচ্ছা, অজানা ধাতু যদি বলা হয়, সিন্ধুবাসীরা কোন ধাতুর সঙ্গে পরিচিত ছিল, যদি বলা হয় সেটা হয়ে যাবে তামার সঙ্গে পরিচিত ছিল। কিসের সঙ্গে? তামার সঙ্গে। তাহলে কোন ধাতুর সঙ্গে পরিচিত ছিল না, সেটা হয়ে যাবে লোহার সঙ্গে পরিচিত ছিল না। কিসের সঙ্গে? লোহার সঙ্গে পরিচিত ছিল না। ক্লিয়ার? এই লোহার ব্যবহার প্রথম শুরু হয় কবে না 1000 BC-তে। কবে বলো? 1000 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী বৈদিক সভ্যতা, এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পতনের পর আসবে বৈদিক সিভিলাইজেশন। এই বৈদিক সিভিলাইজেশনের যে দ্বিতীয় পার্ট, সেকেন্ড পার্ট, লেটার বৈদিক পিরিয়ড বা পরবর্তী বৈদিক যুগ, তার সূচনা হবে 1000 BC-তে। আর এই সময় কি হবে? লোহার ব্যবহার শুরু হবে। ক্লিয়ার হলো? আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই। আচ্ছা, ওই সময় হচ্ছে বিনিময় প্রথা চালু ছিল। ঠিক আছে, বাটখারা বিনিময় প্রথা, যে তুমি আমাকে গরু দেবে, আমি তোমাকে কি দেব না 2 বস্তা ধান দেব। ঠিক আছে, তুমি আমাকে 1 কিলো খাসির মাংস দেবে, আমি তোমাকে কি করব না 2 বস্তা চাল দেব। ক্লিয়ার? এই যে বিনিময় প্রথা, এটা চালু ছিল কোন সময় না ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা
সিন্ধু সভ্যতা থেকে। ক্লিয়ার? চলো দেখো, মুদ্রার প্রমাণ নেই, এই থেকে অনুমান করতে পারি যে বিনিময় প্রথা চালু ছিল। এরা ওজন পরিমাপের জন্য 16 এবং তার গুণিতককে ব্যবহার করত। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কোন সংখ্যাকে ব্যবহার করতো ওজন পরিমাপের জন্য? না, 16 এবং তার গুণিতককে ব্যবহার করতো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, গ্রিকরা হরপ্পার তুলোকে বলতো সিন্দন। এটা তো প্রথমেই বলে দিলাম, তাই না? যখন ইন্দাস পিপুলরা ওই যে স্ট্রাকচারে দেখিয়েছিলাম না, সিন্ধুবাসীরা মেসোপটেমিয়ানদের সঙ্গে ব্যবসা বাণিজ্য শুরু করেছে। কিসের ব্যবসা বাণিজ্য? তুলো। সেই তুলোকে গ্রিকরা বা মেসোপটেমিয়ানরা কি বলতো? সিন্দন বলতো। ক্লিয়ার? পয়েন্টগুলো বুঝতে আশা করি কোনো অসুবিধা নেই। এবার দেখো, এখানে বলছে মাতৃদেবী এবং মাতৃদেবীর মূর্তি এবং পশুপতি শিবের উল্লেখ। জানো কি, ইন্দাস পিপুলরা কিসের? না, মাতৃদেবীর আরাধনা করত, আর দেবতাদের মধ্যে শুধুমাত্র ভোলে বাবা অর্থাৎ পশুপতির পুজো করত। ক্লিয়ার? এছাড়া এরা গাছের পুজো করত, গাছের বিয়ে দিত। এই পয়েন্টগুলো আমরা জানবো। এরা মূলত হচ্ছে পিপুল গাছের সঙ্গে এরা জড়িত ছিল ঘনিষ্ঠভাবে। সিলমোহরে এই যে হরপ্পানবাসী, এই হরপ্পানবাসী সিলমোহরে দেখতে পাচ্ছ এদের কি থাকবে বলো? না, এক সিংহ প্রাণীর উল্লেখ রয়েছে। ঠিক আছে, এক সিংহ প্রাণী যেটাকে বলা হয় ইউনিকর্ন। এই ইউনিকর্ন বা এক সিংহ প্রাণীর উল্লেখ হরপ্পার সিলমোহরে আমরা পাই। তাহলে হরপ্পার সিলমোহরে কার উল্লেখ ছিল না? যদি বলা হয় সেটা হয়ে যাবে গরুর উল্লেখ। ক্লিয়ার? আচ্ছা, এখানে কতগুলো পয়েন্ট আছে। যেমন হরপ্পাবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না? 1 নম্বর পয়েন্ট লোহা। বলবে হরপ্পাবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না? সেটা উত্তর হয়ে যাবে গরু। কিন্তু কোন কোন জায়গায় অপশানে গরু না দিয়ে ঘোড়াকেও দিতে পারে। ঠিক আছে, কেন? কোন প্রত্নতাত্ত্বিক বলেছে, কোন কোন প্রত্নতাত্ত্বিক বলেছে হরপ্পাবাসীরা গরুর ব্যবহার জানতো না। আবার কিছু প্রত্নতাত্ত্বিক বলেছে কি না, হরপ্পাবাসীরা গরুর ব্যবহার জানতো কিন্তু ঘোড়ার ব্যবহার জানতো না। এটা নিয়ে কন্ট্রোভার্সি এখনো রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের 2026 আমাদের যে WBCS এক্সাম হয়েছে সেই এক্সামে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। ক্লিয়ার? যে হরপ্পার সিলমোহরে কোন পশু অনুপস্থিত ছিল? ওখানে অপশানে কিন্তু গরু দেয়নি, দিয়েছিল কাকে? ঘোড়াকে। আর ঘোড়াই হতো সঠিক উত্তর। বললাম দুটোর মধ্যে যে কোনো একটা অপশানে থাকবে। ক্লিয়ার? বোঝা গেল? চলো এর পরের পয়েন্ট দেখো কি বলেছে এখানে। এর পরের পয়েন্ট আসবে প্রধান শহর। অর্থাৎ এবার আমরা সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য যে শহরগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। প্রধান শহর অর্থাৎ ক্যাপিটাল সিটি বা রাজধানী শহর দুটো হবে, একটা হরপ্পা আর একটা হবে মহেঞ্জোদারো। এই হরপ্পা সম্পর্কে আগে বলি। হরপ্পা, এই হরপ্পা সম্পর্কে যদি বলা হয় হরপ্পা, ঠিক আছে, 1 নম্বর হচ্ছে হরপ্পা। এই হরপ্পা, হরপ্পা হচ্ছে কে আবিষ্কার করেছিল? না, দয়ারাম সাহানি। কে করেছিল বলো? না, দয়ারাম সাহানি করেছিল। ক্লিয়ার? দয়ারাম সাহানি করেছিল। কবে করেছিল যদি বলা হয়? না, 1921-এ করেছিল। কবে করেছিল? 1921। ক্লিয়ার হলো? আচ্ছা, 2 নম্বর এই হরপ্পা কথার অর্থ তাহলে এখানে 1 নম্বর দেখলাম। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর পয়েন্ট যদি বলা হয় হরপ্পা থেকে আমরা কি বলতে পারি বলো? হরপ্পা কথার অর্থ কি? না, পোড়া শহর। কি বলবো এখানে? হরপ্পা কথার অর্থ পোড়া শহর। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর পয়েন্ট আমরা কি বলতে পারি? হরপ্পা কথার অর্থ পোড়া শহর পেলাম। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত যদি বলি সেটা বলবো রাভি নদীর তীরে। কোন নদীর তীরে? রাভি নদীর বাম তীরে। কোন তীরে বলো? বাম তীরে। ক্লিয়ার? আচ্ছা, এগুলো থেকে কোশ্চেন আসে যে হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? রাভি নদীর তীরে। এটা তো সবাই জানে, কিন্তু এখন প্রশ্ন আসবে হরপ্পা রাভি নদীর কোন তীরে অবস্থিত? সেটা হবে হরপ্পা রাভি নদীর বাম তীরে অবস্থিত। অর্থাৎ এই জায়গাটা হাইলাইট করে রাখবে। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই হরপ্পাতে যদি বলা হয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে আমরা এখানে কি পাবো বলতো? এখানে পাবো 6টি শস্যাগার। কয়টি শস্যাগার? না, 6টি শস্যাগার। আর কি পাবো? সমাধি এইচ। কি হবে বলো? সমাধি এইচ। ঠিক আছে, সমাধি এইচ। সাপোজ ধরে নাও কোনো পরিবারের পুরুষ হচ্ছে মারা গেছে। ক্লিয়ার? তাকে কি করা হবে? এই জায়গায় সমাধি দেওয়া হয়েছে। ক্লিয়ার? এবার ওই পরিবারে যখন ওর স্ত্রী মারা যাবে, সেই স্ত্রী মারা যাওয়ার আগে
ওই পরিবারের তার ছেলে মেয়েদেরকে বলবে যে বাবা আমি যখন মরবো তোর বাবাকে যেখানে সমাধি দিয়েছিলিস তার পাশেই আমাকে সমাধি দিবি। ক্লিয়ার? তার পাশেই আমাকে সমাধি দিবি। ক্লিয়ার? বোঝা গেল? এবং মাঝখান দিয়ে কি করে দিবি, একটা কানেকশন করে দিবি। তাহলে কি হয়ে গেল, এটা এইচ হয়ে গেল না, হ্যাঁ কি না? তাহলে এটাকে বলা হয় কি, সমাধি এইচ। বোঝা গেল? আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই, ওটাকেই বলা হচ্ছে সমাধি এইচ। ক্লিয়ার? চলো এই পয়েন্টগুলো এখানে সুন্দর করে দিয়েছে, সেটা দেখো। হরপ্পা আবিষ্কার করেছে কে? 1921-এ। কে করেছে? দয়ারাম সাহানি করেছে। আচ্ছা, হরপ্পা কোথায় রয়েছে যদি বলা হয়, সেটা হয়ে যাবে পাঞ্জাবের মন্টগোমারি জেলায়। অ্যাকচুয়ালি এটা পাকিস্তানে পড়ে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে ওয়েস্ট পাঞ্জাব হবে। কি হবে বলো? এটা যদি বলা হয় হয়ে যাবে ওয়েস্ট পাঞ্জাব। ঠিক আছে, ওয়েস্ট পাঞ্জাব অর্থাৎ পশ্চিম পাঞ্জাবে কি রয়েছে না, হরপ্পা রয়েছে। ঠিক আছে, যেটা হচ্ছে মন্টগোমারি জেলায়। ঠিক আছে, বোঝা গেল? কোন নদীর তীরে? রাভি নদীর তীরে রয়েছে। রাভির আরেক নাম কি বলতো? রাভির আরেক নাম হচ্ছে ইরাবতী। কি বলো? রাভির আরেক নাম ইরাবতী। ক্লিয়ার হলো? চলো। আচ্ছা, হরপ্পা কথার অর্থ কি যদি বলা হয়, সেটা হয়ে যাবে ব্রান্ড সিটি বা পোড়া শহর। এছাড়া পশুপতির খাদ্য এটাও রয়েছে। বার্ন সিটি এর বাংলা কি? এর এক মিনিট, এর বাংলা কি রয়েছে বলো? এর বাংলা রয়েছে পোড়া শহর। ক্লিয়ার? বার্ন সিটি কথার অর্থ হচ্ছে পোড়া শহর। এছাড়া আরো একটা রয়েছে পশুপতির খাদ্য। ক্লিয়ার? এগুলো কিন্তু হাইলাইট করে রাখুন। দেখো প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এখানে দেখো এই যে 6টি শস্যাগার পাওয়া গেছে। এই যে 6টি শস্যাগার, 6 গ্যানারিজ ইন এ রো। ক্লিয়ার? বোঝা গেল? চলো আচ্ছা, কফিন মন্দির সমাধি এবং সিমেট্রি এইচ সমাধি এইচ, এই যে বললাম না, ওই যে এইচ এর মতো এরকম এরকম করে থাকবে, মাঝখান দিয়ে কানেকশন করে দেবে। ক্লিয়ার? আচ্ছা, এছাড়া হচ্ছে পোড়া মাটির খেলনা, এগুলো সব কোথায় পাবো আমরা? এই হরপ্পাতে পাবো। ক্লিয়ার? বুঝতে পারলে? আশা করি কোনো অসুবিধা নেই। চলো এর পরের পয়েন্ট দেখো। এর পরের পয়েন্ট রয়েছে কি বলো? এর পরের পয়েন্ট আসবে কোন শহর না, মহেঞ্জোদারো। কোন শহর বলো? মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছে যদি বলা হয়? 1922-এ। কে আবিষ্কার করবে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কে করবে বলো? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার? এগুলো চাইলে আমি হাতে লিখেও পড়াতে পারি, কিন্তু এখানে তো লেখা যখন আছে, তো এগুলোকে আমরা এখানে চলো সুন্দর করে দেখি। ক্লিয়ার? হরপ্পা আবিষ্কার করেছিল 1921-এ কে? দয়ারাম সাহানি। আর মহেঞ্জোদারো আবিষ্কার করবে কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922-এ। আচ্ছা, হরপ্পা হরপ্পা কোথায় ছিল? পাঞ্জাবের মন্টগোমারি জেলায়। আর মহেঞ্জোদারো কোথায় হবে? সিন্ধু প্রদেশের লারাকানা জেলায়। কোন জেলায়? সিন্ধু প্রদেশের লারাকানা জেলা। সিন্ধু প্রদেশ কোথায় রয়েছে বলো? পাকিস্তান। আচ্ছা, এখানে বলবো যে মহেঞ্জোদারো কোথায় রয়েছে, অ্যাকচুয়ালি কোন নদীর তীরে, এটা মনে রাখার একটা শর্ট পয়েন্ট বলবো, চলো বলে দিই। যতগুলো শহরের শেষে দারো থাকবে, কি থাকবে? দারো। যেমন মহেঞ্জোদারো, চান হুদারো, এই দারো আছে না? দারো আছে মানে অন্ধের মতো চোখ বন্ধ করে কোন নদী করবে না, সিন্ধু নদী করবে। কোন নদী করবে? সিন্ধু নদী করে দেবে। ক্লিয়ার? চলো। আচ্ছা, মহেঞ্জোদারো কথার অর্থ কি যদি বলা হয়, সেটা বলবো আমরা মৃতের স্তূপ। কি বলবো বলো? মহেঞ্জোদারো কথার অর্থ হবে মৃতের স্তূপ। ক্লিয়ার? আশা করি কোনো অসুবিধা নেই। চলো এবার দেখবো ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রত্যেকটা হরপ্পা, মহেঞ্জোদারো, চান হুদারো, কালীবঙ্গাল, বানওয়ালি, ধোলাভিরা, রাখিগড়ি, ভেরি 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 ইম্পর্টেন্ট আমাদের আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস। কোশ্চেন এখান থেকে হবেই হবে, আর তোমাকে জানতে হবেই হবে। ক্লিয়ার? চলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখো, এখানে দেখবো গ্রেট ব্যাথ, বৃহৎ স্নানাগারের খোঁজ পাওয়া গেছে। কোথায়? মহেঞ্জোদারোতে। আচ্ছা, হরপ্পাতে কি পাওয়া গেছিল? 6টি শস্যাগার, 6 গ্যানারিজের উল্লেখ কোথায় ছিল? হরপ্পাতে। ওটা ছিল 6টি শস্যাগার। আর মহেঞ্জোদারোতে হবে বৃহৎ শস্যাগার, আকারে বড়। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখলাম যে গ্রেট গ্যানারি, গ্রেট ব্যাথ মানে বৃহৎ শস্যাগার এবং বৃহৎ স্নানাগার, এর উল্লেখ আমরা পাবো কোথায়? মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারো কথার অর্থ কি বললাম? মৃতের স্তূপ বললাম। ক্লিয়ার হলো? চলো। আচ্ছা, এছাড়া ব্রোঞ্জের তৈরি নর্তকীর মূর্তি অর্থাৎ ডান্সিং গার্ল, এর উল্লেখ আমরা কোথায় পাবো বলো? আমরা পাবো এই মহেঞ্জোদারোতে। এছাড়া জানো কি এই মহেঞ্জোদারোতে দাড়িওয়ালা পুরুষ, দাড়িওয়ালা সুন্দর করে ফেন্সি করে কেটে রাখা যে দাড়িওয়ালা পুরুষ, এর উল্লেখ কিন্তু এই মহেঞ্জোদারোতে
পাওয়া গেছে। আচ্ছা, এর থেকে আমরা কি অনুমান করতে পারি যে সিন্ধু সভ্যতার সময়ে যে নারী পুরুষ ওরাও একটু সাজতো, হ্যাঁ কি না, ওরাও একটু স্টাইল মারতো, হ্যাঁ কি না, আমাদের মতো এতটা মারতো না কিন্তু মারতো। হ্যাঁ, তার প্রমাণ আমরা মহেঞ্জোদারোতে কি দেখবো না, দাড়িওয়ালা পুরুষের নিদর্শন দেখেই বুঝতে পারবো। আচ্ছা, এখানে পুরুষরা মহেঞ্জোদারোতে হচ্ছে ছিল, তার উল্লেখ আমরা পেয়েছি। তাহলে পুরুষরা সাজতো একটু স্টাইলিশ ছিল, তাহলে মেয়েরা কি কোনো অংশে পিছিয়ে ছিল যদি বলা হয়? সেটাও বলবো না। ঠিক আছে, মেয়েরাও কি করবে না, লিপস্টিকের ব্যবহার পাওয়া যাবে ওই সময়ে, লিপস্টিকের উল্লেখ, কালো রঙের চুড়ি, কৃষ্ণ বালা আর পুঁতি, পুঁতি তৈরির কারখানা, এগুলো কি, এগুলো হচ্ছে নির্দেশ করে যে মেয়েরাও ওই সময় একটু স্টাইলিশ ছিল। ক্লিয়ার? তো চলো এর পরের শহর আমরা দেখবো। এই যে দেখো এখানে দেয়া আছে দাড়িওয়ালা মানুষ, ঠিক আছে, এছাড়া হচ্ছে বোনা সুতির কাপড়ের উল্লেখ ওই সময় পাওয়া গেছিল। এবার আসবে হচ্ছে কালীবঙ্গাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এর থেকেও হবে কালীবঙ্গাল। কালীবঙ্গাল, কালীবঙ্গাল কোথায় রয়েছে যদি বলা হয়, বলবো রাজস্থানে রয়েছে। কোথায় রয়েছে? রাজস্থানে রয়েছে। রাজস্থানে কোন নদীর তীরে রয়েছে বলি, সেটা বলবো ঘগ্ঘরা বা ঘরঘরা নদীর তীরে। ঠিক আছে, দেখো রাজস্থান মানে ভারতের মধ্যেই, রাজস্থানে ঘরঘরা নদীর তীরে রয়েছে কালীবঙ্গাল নামক শহর। এই কালীবঙ্গাল, কালীবঙ্গাল কথার অর্থ কি জানো? কালীবঙ্গাল কথার অর্থ হচ্ছে ব্ল্যাক ব্যাঞ্জেলস বা কালো রঙের চুড়ি বা কৃষ্ণবালা। অনেক ভাষা নানান ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে। ক্লিয়ার? যে কালো রঙের চুড়ির নিদর্শন কোথায় পাওয়া গেছে, ব্ল্যাক ব্যাঞ্জেলস কোন শহরের আর এক অর্থ। ঠিক আছে, এগুলো হাইলাইট করতে হবে। আচ্ছা দেখো, এই যে কালীবঙ্গাল, কালীবঙ্গাল কথার অর্থ হচ্ছে কালো রঙের চুড়ি বা ব্ল্যাক ব্যাঞ্জেলস। প্রত্নতাত্ত্বিক নিদর্শন যদি এখানে দেখি, এখানে দেখবো কি বলো, কর্ষিত জমি অর্থাৎ প্লট ল্যান্ড। কর্ষিত জমি মানে ওই যে চাষ করার আগে যে মাটি কর্ষণ করা হয় না, সেই কর্ষিত জমির উল্লেখ কোথায় পাবো আমরা? এই কালীবঙ্গালে পাবো। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এছাড়া হচ্ছে 7টি অগ্নিকুণ্ড মানে 7 ফায়ার অল্টার। 7 ফায়ার অল্টারটা কি? এই 7 ফায়ার অল্টার হচ্ছে যজ্ঞকুণ্ড। এই যে পুজো করার সময় আমরা দেখি না, যে পুজোর সময় পুরোহিত হচ্ছে যজ্ঞ মতো করে, যজ্ঞ করার জন্য একটা কুণ্ড মতো তৈরি করে, এরকম করে 7টা যজ্ঞকুণ্ড একই জায়গায় পাশাপাশি ভাবে নিদর্শন আমরা কোথায় পাই? এই কালীবঙ্গালে পাই। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, হাইলাইট করে রেখো। এছাড়া হচ্ছে উটের হাড়ের নিদর্শন। উটের হাড়, উট, ক্যামেল, ক্যামেল, ক্যামেল কালী, ক্যামেল কালী। তাহলে কালীবঙ্গালে কার হাড় পাবো না, কালীবঙ্গালে পাবো ক্যামেল মানে উটের হাড়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো হাইলাইট করে রাখো। এছাড়া পশু বলির প্রমাণযুক্ত হাড়ও কোথায় পাওয়া গেছে? এই কালীবঙ্গালে পাওয়া গেছে। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই। চলো এরপরের যে শহর আসবে সেটা হচ্ছে কি বলো, লোথাল। কি বলো? লোথাল। লোথাল, লোথাল হচ্ছে কোথায় রয়েছে না, লোথাল আগে আবিষ্কার কে করেছে দেখো না, 1954-তে S.R. রাও আবিষ্কার করেছে। কে আবিষ্কার করেছে? S.R. রাও। আচ্ছা, এর অবস্থান যদি বলি লোথাল কোথায় রয়েছে না, গুজরাটে রয়েছে, ভোগাবা এবং সবরমতী নদীর তীরে। কোন নদীর তীরে? ভোগাবা এবং সবরমতী নদীর তীরে। ক্লিয়ার হলো? বুঝতে পারলে? আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই। এই লোথাল, এই লোথালকে কি বলা হয়? সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। কি বলা হয় বলো? সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। ক্লিয়ার? বোঝা গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাইলাইট করে রাখো, ম্যানচেস্টার অফ আইভিসি বলা হয়। আচ্ছা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আচ্ছা, আমি বলেছিলাম প্রথমের দিকে যে কিছু পোর্ট সিটি ছিল, বন্দর শহর, কি কি? লোথাল, বালাকোট, কুন্টাসি, আলাদিনো, সুতকাজেন্ডু। আচ্ছা চলো আরেকবার লিখে দেই ওইগুলো। হ্যাঁ চলো, লোথাল, পোর্ট সিটি কি কি? ঠিক আছে, অনেকের হচ্ছে ডাউট হবে পোর্ট সিটি। পোর্ট সিটি কি কি বলবো? লোথাল, কি বলবো? 1 নম্বর বলবো লোথাল। আরে 1 নম্বর কি বলবো? লোথাল। ঠিক আছে, 2 নম্বর বলবো কি? বালাকোটা। 3 নম্বর বলবো কি? কুন্টাসি। 4 নম্বর বলবো সুতকাজেন্ডোর। ঠিক আছে, 5 নম্বর বলবো কি? বলবো আলাদিনো।
ঠিক আছে, লোথাল, বালাকোট, কুন্টাসি, আলহাদিনো, ঠিক আছে, সুতকাজেন্ডুর, এগুলো সব কেমন হবে? এগুলো সব হবে পোর্ট সিটি অর্থাৎ বন্দর শহর। কি শহর বলো না? বন্দর শহর। ঠিক আছে, এগুলো সব হাইলাইট করে রেখো। ক্লিয়ার? বোঝা গেল? তো তাহলে এখানে দেখো তো, এই যে লোথাল আছে, লোথাল এখানে আছে, চলো এই জায়গাটা দেখো, লোথাল আছে না? তাহলে লোথাল কেমন শহর? লোথাল হচ্ছে একটা বন্দর শহর। দেখো এই লোথাল বিশ্বে মানব নির্মিত প্রথম বন্দর, বিশ্বে প্রথম মানুষ সৃষ্ট বন্দর, অর্থাৎ মানব দ্বারা নির্মিত প্রথম বন্দর যদি বলা হয় বিশ্বে, সেটা বলবো লোথাল। ক্লিয়ার? আচ্ছা, এখানে যুগল সমাধির উল্লেখ পাওয়া গেছে। ডবল বুরিয়াল হাইলাইট করে রাখবে, ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট হাইলাইট করবে, যে ডবল বুরিয়াল এর উল্লেখ আমরা কোথায় পাই? এই লোথালে পাই। ক্লিয়ার? বোঝা গেল? ডবল বুরিয়াল মানে নারী এবং পুরুষ, ঠিক আছে, নারী এবং পুরুষের যৌথ সমাধি, একই জায়গায় নারী এবং পুরুষের সমাধি পাওয়া যায়। এর দ্বারা আমরা কি আইডিয়া করতে পারি? এর দ্বারা আমরা এটাই প্রমাণ পাই যে ওই সময়ও মনে হয় সতীদাহ প্রথা চালু ছিল, হ্যাঁ কি না? ওই সময়ও মনে হচ্ছে কি সতীদাহ প্রথা চালু ছিল, এটা আমরা অনুমান করতে পারি, কিন্তু 100% আমরা বলতে পারবো না। ক্লিয়ার হলো? চলো, এছাড়া হচ্ছে ধানের তুষের উল্লেখ, ঠিক আছে, রাইস হাস্ক এবং পরিমাপের স্কেল, ঠিক আছে, জায়গা পরিমাপের জন্য স্কেলের নিদর্শন কোথায় পাওয়া গেছে? এই লোথালে পাওয়া গেছে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দেখো এই সুন্দর করে এখানে কি রকম করে দেয়া আছে দেখে নিয়েছো। তো চলো আজকের এই পর্যন্তই থাক, আরো অনেকটাই রয়েছে, ঠিক আছে, আজকের ক্লাসে শেষ হবে না, পরের ক্লাসে আমরা বানওয়ালি, রাখিগড়ি, ঠিক আছে, এছাড়া কি রয়েছে বলো, ধোলাবিরা, সুরকোটাদা, রোপার, ঠিক আছে, অনেক অনেক, বুঝতে পারলে? এগুলো আমরা সব দেখবো। এছাড়া দেখবো আমরা ধাতু এবং তার উৎসস্থল। বোঝা গেল? তো আজকের লাস্ট ক্লাস শেষ করার আগে একটা শায়রি দিয়ে আমরা ক্লাসের এন্ড করব। কি বলছে দেখো, সুন্দর একটা লাইন বলেছে, বলছে तकदीर भी बदलेगी तस्वीर भी बदलेगी, तकदीर भी बदलेगी तस्वीर भी बदलेगी, बस हिम्मत न हारना मंजिल की मुसाफिर, सिर्फ मेहनत करते रहना एक दिन जिंदगी भी बदलेगी। क्लियर? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, ঠিক আছে, সবাইকে হচ্ছে এটা আশা করি মোটিভেট করবে, তাই না? পরিশ্রম করতে যাও, ফলের আশা তুমি করো না, একটা সময় তুমি ফল পাবেই পাবে। ক্লিয়ার? চলো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।